Sorry. Hi, I am Shohar Majumdar. Today I discuss on a paragraph. Uh, Good night, everyone, and thanks to all to stay with me for a long time, and thanks also who heard my lessons very attentively. আমি যেমন এখন বলতেছি যে ২৬শে মার্চ আমরা আমাদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে স্বাধীনতা দিবস পালন করেছিলাম। এখন আমি বললাম যে ২৬শে মার্চ আমরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে স্বাধীনতা দিবস পালন করেছিলাম। তাহলে এখানে আমি একটু ভেঙে ভেঙে উচ্চারণ করি। আমরা স্বাধীনতা দিবস পালন করেছিলাম, এটার ইংরেজি কী হবে? উই সেলিব্রেটেড দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে। উই সেলিব্রেটেড দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে। কবে? ২৬শে মার্চ। অন 26th মার্চ আমাদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে ইন আওয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাস ফিল্ড। তাহলে বাক্যটিতে এবার প্যাসিভ ভয়েসে লিখব। বাক্যটি সাধারণত আমরা এখানে যে বাক্যটা করছি এটা প্যাসিভ ভয়েসে লিখছি। পূর্বে উল্লেখ করেছি, মানে পূর্বে আমি একসময় উল্লেখ করছি যে রিটেন ইংলিশে সাধারণত আপনার হচ্ছে অনেক সময় আমরা প্যাসিভ ফর্মেই লিখে থাকি। প্যাসিভ সেন্টেন্সে তাহলে যদি অ্যাক্টিভ সেন্টেন্সে যদি আমরা লিখতে চাই বা অ্যাক্টিভ ভয়েসে যদি আমরা লিখতে চাই যে উই সেলিব্রেটেড দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে অন 26th মার্চ ইন আওয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাস ফিল্ড। তাহলে আর যদি এটা যদি আমরা প্যাসিভ ফর্মে যদি লিখতে যাই তাহলে কি হবে? দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে ওয়াজ সেলিব্রেটেড। মানে আপনি অ্যাক্টিভ ভয়েসে লিখবেন, অ্যাক্টিভ ভয়েসে যদি একরকম হয় তাহলে প্যাসিভ ভয়েসে কী হবে? আবার অন্যরকম হবে। তখন দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে ওয়াজ সেলিব্রেটেড অন 26th মার্চ ইন আওয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাস ফিল্ড। দ্বিতীয় বাক্যে আমরা এই অনুষ্ঠানের জন্য গত 3 দিন ধরে প্রস্তুতি নিচ্ছিলাম। এখন এখানে এটা কি টেন্সে যাচ্ছে? এটা হচ্ছে আপনার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি বলবো? তাহলে প্রশ্নটা বাংলা অর্থটা কি হলো যে আমরা এই অনুষ্ঠানের জন্য গত 3 দিন ধরে প্রস্তুতি নিচ্ছিলাম। তাহলে এটা কোন টেন্সে যাবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবে। তাহলে এটা কি হবে? উই হ্যাড বিন প্রিপেয়ারিং ফর দিস প্রোগ্রাম ফর লাস্ট 3 days. We had been preparing for this program for last 3 days. অর্থাৎ এটিকে যদি আমি প্যাসিভে করতে চাই, এটা কিন্তু এখন অ্যাক্টিভে আছে, আর যদি এটাকে প্যাসিভে করতে চাই তাহলে প্রোগ্রামটা কী হবে? আগে আসবে। তাহলে কীভাবে লিখব? দিস প্রোগ্রাম হ্যাড বিন প্রিপেয়ার্ড। তখন আর প্রিপেয়ারিং হবে না, প্রিপেয়ার্ড, কারণ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্রিপেয়ার্ড। দিস প্রোগ্রাম হ্যাড বিন প্রিপেয়ার্ড বাই আস, এখানে বাই আসবে, বাই আস ফর লাস্ট 3 days। এখন তৃতীয় বাক্যে যদি থাকে আমরা পতাকা, ফেস্টুন ও ফুল দিয়ে আমাদের মাঠকে সাজিয়েছিলাম। তাহলে এটা কি করতে হবে? এটাকে সাধারণত সিম্পল ফার্স্ট ইনডিফিনিট টেন্সে এটাকে নিতে হবে। তাহলে সিম্পল ফার্স্ট ইনডিফিনিট। আর সাজানো ইংরেজি কি? ডেকোরেট শব্দ অর্থ, এটা আমি ভোকাবুলারির একটা ইয়াতে দিয়েছিলাম যে ডেকোরেট শব্দের অর্থ হচ্ছে সাজানো। তাহলে এটা কীভাবে বলতে হবে? উই ডেকোরেটেড দ্য ফিল্ড প্রিমিজেস। এখানে প্রিমিজেস কথাটা উল্লেখ করবেন সাধারণতভাবে, মানে যদি এটা ব্যাংকেও সাধারণত বলে যে মানে কোনো কিছু যদি কিনতে চাচ্ছি বা কিনেছিলাম তখন বলে প্রিমিজেস কথাটা কিন্তু উল্লেখ করে, অফিস প্রিমিজেস। হ্যাঁ, তো এখানেও ঠিক অনুরূপ এই প্রিমিজেস কথাটা উল্লেখ করতে হবে যে উই ডেকোরেটেড দ্য ফিল্ড প্রিমিজেস উইথ ফ্ল্যাগ, ফেস্টুন অ্যান্ড ফ্লাওয়ার্স। এখন চতুর্থ বাক্যে আসি। চতুর্থ বাক্যে যেমন অনুষ্ঠান স্টেজে নামকরণ করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। তাহলে এটা আমরা কিভাবে উল্লেখ করব? এখানে লক্ষ্য করুন যে তাহলে এটা আমরা কিভাবে বলবো? দ্য স্টেজ অফ দ্য প্রোগ্রাম ওয়াজ নেমড আফটার। কারণ কার নামে উচ্চারণ হলো তখন আপনার হচ্ছে নেমড আফটার, যেমন তার নামের মানে নেমড আফটার কথাটা মানে উল্লেখ করতে হবে, নোটেট করতে হবে। তাহলে
দ্য স্টেজ অফ দ্য প্রোগ্রাম ওয়াজ নেমড আফটার দ্য নেম অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেমন তার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই অনুষ্ঠানের স্টেজটি নামকরণ করা হয়েছিল। এখানে লক্ষ্য করুন এই বাক্যটিতে অলরেডি পেসিভ রয়েছে, পেসিভে রয়েছে এবং কারণ কে বা কারা নামকরণ করেছিল নেই, অর্থাৎ কর্তা নেই, কর্তা এখানে উজ্জ্ব। এখানে আরেকটি বিষয় হলো কারো নামকরণ করা থাকলে আফটার দ্য নেম অফ হবে। যদি আপনি কারো নামকরণ করা থাকে তখন আফটার দ্য নেম হয়, যেমন ব্রিজটি বঙ্গবন্ধু মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করা হয়েছিল, তাহলে দ্য ব্রিজ ওয়াজ মেড আফটার দ্য নেম অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন পঞ্চম বাক্যে আসি, মানে প্যারাগ্রাফটা আসলে অনেক বড়, আমি সেটা ছোটোই, আমি ওইটাকে বিভিন্ন বাক্যে বা সেন্টেন্সে বিভক্ত করছি, সেজন্য বলতেছি যে পঞ্চম বাক্যে আসি। পঞ্চম বাক্যে যে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সাধারণত একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই সাধারণত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, যদি বিগেস্ট ইউনিভার্সিটি হয়, যেমন সাপোজ মনে করেন ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, বিআইবিএম, এই ধরনের এগুলো যদি বিগেস্ট ইনস্টিটিউশন হয়, তখন সেক্ষেত্রে দেখা গেছে অনেক সময় প্রাইম মিনিস্টার বা গভর্নর এরা আসেন। তারপরে আপনার হচ্ছে যেমন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যেমন ভাইস চ্যান্সেলর অব দ্য ইউনিভার্সিটি প্রিসাইডেড ওভার দ্য ফাংশন। এখানে প্রিসাইডেড ওভার দ্য ফাংশন, প্রিসাইডেড মানে কি সভাপতিত্ব করেন, মানে ভাইস চ্যান্সেলর মানে হচ্ছে উপাচার্যের ইংরেজি হচ্ছে ভাইস চ্যান্সেলর, তাহলে দ্য ভাইস চ্যান্সেলর অব দ্য ইউনিভার্সিটি প্রিসাইডেড মানে তিনি মানে উপাচার্য এটা সভাপতিত্ব করেন, প্রিসাইডেড ওভার দ্য মিটিংয়ের পূর্বে সাধারণত ওভার হয়, মানে একটা যদি কোনো মিটিংয়ে যদি আপনারা এটা প্রিপোজিশনের পূর্বে আমরা সাধারণত ওভার ইউজ করি, ওভার দ্য মিটিং। এখন এটাকে যদি আমি প্যাসিভ ফর্মে করে নিতে পারি, সাধারণত দেখবেন যারা মানে লয়াররা কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে লেখে, তারা কিন্তু দেখা গেছে যে আপনার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা বাক্য প্যাসিভ ফর্মে ইউজ করে, আর যারা ব্যাংকার তারা সাধারণত অ্যাক্টিভ ফর্মে বাক্যগুলো ইউজ করে। তাহলে আমি দুইটা ফর্মই মোটামুটিভাবে জানি। তো প্যাসিভ ফর্মে যদি আপনি লিখতে পারেন তখন আপনাকে লিখতে হবে দ্য ফাংশন ওয়াজ, মানে এটা একটা ফাংশন, অবশ্যই এটা ফাংশন, মিটিং বলেন, এটা কি একটা ফাংশন। দ্য ফাংশন ওয়াজ প্রিসাইডেড ওভার বাই দ্য ভাইস চ্যান্সেলর অফ ইউনিভার্সিটি। দ্য ফাংশন ওয়াজ প্রিসাইডেড ওভার বাই দ্য ভাইস চ্যান্সেলর অফ ইউনিভার্সিটি। সভাপতি ইংরেজি এখানে কি প্রেসিডেন্ট, আর সভাপতিত্ব করেন ইংরেজি কি, সভাপতিত্ব করা হচ্ছে প্রিসাইডেড ওভার, বাক্যটিতে পাস্ট টেন্স থাকায় প্রিসাইডেড ওভার হবে। এবার ষষ্ঠ বাক্যে আসি, আপনার অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যে কোনো একটা জায়গায় গেলে সবার একটু বোর লাগে, তখন তারা কি করে আপনার একটা সাংস্কৃতিক এটা কিন্তু একটা এন্টারটেইনমেন্টের একটা পার্ট। যে দেশে আপনার সাংস্কৃতিক অঙ্গন আপনার নাই বললেই চলে, সেই দেশের মানুষ কিন্তু একটু উগ্র টাইপের হয়। যেমন সাপোজ মনে করেন আফগানিস্তান, পাকিস্তান, এই সমস্ত দেশের যেমন আপনার হচ্ছে আর কি বলবো, সাধারণত এই দুইটা দেশ আপনার হচ্ছে এরা কিন্তু আপনার হচ্ছে মেন্টালি এরা সিক বলা হয় এদেরকে। কেন বলা হয়, অর্থাৎ ওদের দেশে কিন্তু সাংস্কৃতিক অঙ্গনটাকে ওরা মানে আপনার হচ্ছে সবসময় অ্যাভয়েড করে চলে। এই কারণে এখন বলা হচ্ছে যে অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাহলে এখানে কি বলে, এ প্লিজেন্ট কালচারাল ইভেন্ট ওয়াজ অর্গানাইজড অ্যাট দ্য লাস্ট অফ দ্য সিরিমনি। এ প্লিজেন্ট কালচারাল ইভেন্ট ওয়াজ অর্গানাইজড অ্যাট দ্য লাস্ট অফ দ্য সিরিমনি, অর্থাৎ অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আবার এখানে আমি বলতে চাচ্ছি না যে সাংস্কৃতিক কিন্তু সব জায়গায় চলমান, তবে একেবারে মানে ওই নোংরা সাংস্কৃতিক কথা বলা হচ্ছে না, কারণ অবশ্যই একটা ইউনিভার্সিটিতে যখন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে সুস্থ পরিবেশ এবং সুন্দর পরিবেশ সেখানে বজায় থাকবে, এটাই স্বাভাবিক। হয়তো বা সেখানে মানে সুন্দর একটা পরিবেশের মাধ্যমে সেখানে আবৃত্তি উপস্থাপন হতে পারে, বা দেখা গেছে যে কবিতা উপস্থাপন হতে পারে, বা তারপরে নাচ তো ইসলামিক দৃষ্টিতে হারাম, তারপরেও যদি দেখা গেছে যে সেটা যদি আপনার সেটা মানুষের ইচ্ছা, সেটা সেখানকার সভাপতি যেটা নির্ধারণ করবেন, এটা বলার রাইট আমার নাই।
because I am a Muslim boy. আপনার তাহলে এখানে এটা কি হবে? a pleasant cultural event was organized at the last of the ceremony. তাহলে এখন আমি যদি বলি যে 26শে মার্চ আমাদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। এই অনুষ্ঠানের জন্য গত 3 দিন ধরে প্রস্তুতি নেওয়া হচ্ছিল। আমরা পতাকা, ফেস্টুন ও ফুল দিয়ে আমাদের মাঠকে সাজিয়েছিলাম। অনুষ্ঠান স্টেজের নামকরণ করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। অনুষ্ঠান শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাহলে এটা এখন আমরা সুন্দরভাবে এখন বলতে পারবো, দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে ওয়াজ সেলিব্রেটেড অন 26th March in our university campus field. The program had been being prepared for last 3 days. We decorated the field premises with flag, festoons and flowers. The stage of the program was named after the name of Bangabandhu Sheikh Mujibur Rahman. The function was presided over by the Vice Chancellor of the university. A pleasant cultural event was organized at the last of the ceremony. সম্পূর্ণ পেসিভ ফর্মে এটা করলাম। এখন আপনাদেরকে আমি আরেকটা প্যারাগ্রাফ আলোচনা করব। যেমন প্যারাগ্রাফটা হচ্ছে এরকম যে গত মাসে আমি আমার একমাত্র ছেলের জন্মদিন পালন করেছিলাম। জন্মদিন উপলক্ষে ড্রয়িং রুমটি পরিষ্কার করার প্রয়োজন হয়। আমার ড্রয়িং রুম পরিচ্ছন্ন করার পরে কেক কেনার উদ্দেশ্যে আমি স্থানীয় কনফেকশনারিতে গিয়েছিলাম। যখন কেক কিনে ফিরে আসছিলাম তখন আমি বহুদিনের পুরনো এক বন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম যে আমার বাড়ির দিকে আসছিল। সাধারণত এই ধরনের পেঁচানো মানে আপনার হচ্ছে হলে গিয়ে কী বলে এগুলো আর কি, এই ধরনের পেঁচানো প্যারাগ্রাফগুলো আমি যখন বিএবিএম পরীক্ষা দিয়েছিলাম 2017-18 শিক্ষাবর্ষে, মানে এরকম মানে পেঁচানো কুচানো মানে আপনার মানে দেখা গেছে আরও বাংলাগুলো আরও ভয়াবহ, মানে এরকম মানে পেঁচানো আপনার হচ্ছে ট্রান্সলেশন আসে। তো এখন এটা আপনি কীভাবে বলবেন যে এটাকে আমি এখন ভেঙে ভেঙে এখন উচ্চারণ করি যে আসুন মানে ভেঙে ভেঙে ট্রান্সলেট করি যে গত মাসে আমি আমার একমাত্র ছেলের জন্মদিন পালন করেছিলাম। গত মাসে, এখন গত মাসে ইংরেজি কি? গত মাসে ইংরেজি হচ্ছে লাস্ট মান্থ। আমি পালন করেছিলাম, পালন করে ওবে মানে কি মান্য করা, তাহলে আমি পালন করেছিলাম আই অবজার্ভড, IOBSERVED, আই অবজার্ভড আমার একমাত্র ছেলের জন্মদিন, মাই অনলি সানস বার্থডে। তাহলে এটা পুরোটা কী হবে? গত মাসে আমি আমার একমাত্র ছেলের জন্মদিন পালন করেছিলাম, তাহলে এটার ইংরেজি ট্রান্সলেটটা কী হবে? লাস্ট মান্থ আই অবজার্ভড মাই অনলি সানস বার্থডে। এখানে একমাত্র সন্তান বলা হচ্ছে, এই কারণে অনলি আসলো, ঠিক আছে। এখন লাস্ট মান্থ থাকার ভার্বের পরে পাস্ট ফর্ম হয়। লাস্ট মান্থ থাকলে ভার্বের পরে সাধারণত আমরা কি বসাবো? পাস্ট ফর্ম বসাবো। রুল অনুযায়ী সেন্টেন্সে লাস্ট, ইয়েস্টারডে, অ্যাগো, প্রিভিয়াসলি, বিফোর প্রভৃতি থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। তাহলে আমরা রুলস অনুযায়ী কী পাবো? যদি কোনো সেন্টেন্সে যদি লাস্ট, ইয়েস্টারডে, অ্যাগো, প্রিভিয়াসলি, বিফোর এগুলি থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। যেমন জন্মদিন উপলক্ষে ড্রয়িং রুমটি পরিষ্কার করার প্রয়োজন হয়। জন্মদিন উপলক্ষে ইংরেজি কি? অন দ্য অকেশন। অন দ্য অকেশন শব্দের অর্থ হচ্ছে উপলক্ষে, অফ দ্য বার্থডে। তাহলে কি হলো? জন্মদিন উপলক্ষে অন দ্য অকেশন অফ দ্য বার্থডে, OF, অফ না অফ মানে বন্ধ, হ্যাঁ, OFF অফ শব্দের অর্থ বন্ধ। আর আমরা এটা উচ্চারণটা হবে আপনার হবে প্রোনাউন্সটা হবে অফ, স্বরেও ব। ড্রয়িং রুমটি পরিষ্কার করার প্রয়োজন হয়। দ্য ড্রয়িং রুম নিডেড, আমি কিন্তু নিড দিয়ে কিন্তু একটা আপনাদের স্ট্রাকচার দিয়েছিলাম, দ্যাট এই যে এখানে স্ট্রাকচারটা কিন্তু আসতেছে। দ্য ড্রয়িং রুম নিডেড টু বি ক্লিনড। দ্য ড্রয়িং রুম নিডেড টু বি ক্লিনড। আমার ড্রয়িং রুম পরিচ্ছন্ন করার পরে কেক কেনার উদ্দেশ্যে আমি স্থানীয় কনফেকশনারিতে গিয়েছিলাম। পরিচ্ছন্ন করার পরে, আফটার হ্যাভিং ক্লিনড মানে পরিচ্ছন্ন করার পরে, আফটার হ্যাভিং ক্লিনড।
আমার ড্রয়িং রুম, মাই ড্রয়িং রুম। আমি স্থানীয় কনফেকশনারিতে গিয়েছিলাম, তাহলে এটার ইংরেজি কী হবে? আই ওয়েন্ট টু দ্য লোকাল কনফেকশনারি। স্থানীয় মানে লোকাল, আই ওয়েন্ট টু দ্য লোকাল কনফেকশনারি। কেক কেনার উদ্দেশ্যে, এখন কোনো কিছুর উদ্দেশ্যে, যেমন আমি কাজটি করেছিলাম তাকে বাঁচানোর উদ্দেশ্যে, আই ডিড তার তখন মানে বাঁচানোর উদ্দেশ্যে ইংরেজি কী হবে? ইন অর্ডার টু সেভ হিম, বা আই ডিড দ্য ওয়ার্ক ইন অর্ডার টু সেভ হিম। এখানে এই যে ইন অর্ডার টুটা, এটার অর্থ শব্দের অর্থ পারপাস, শব্দের অর্থ উদ্দেশ্যে, ইন অর্ডার টু শব্দের অর্থ উদ্দেশ্যে। এখন আমরা এখানে একটু সুন্দর ল্যাঙ্গুয়েজ যদি এখানে প্রিপেয়ার করতে চাই, তাহলে আমরা এখানে বলবো ইন অর্ডার টু। তাহলে এখানে কেক কেনার উদ্দেশ্যে ইন অর্ডার টু পারচেজ এ কেক, ইন অর্ডার টু পারচেজ এ কেক। সাধারণত দেখবেন যারা ওই যে ব্যাংকে যখন অ্যানিভার্সারি হয় তখন অনেকে লেখা দেয় যে কি বিং দ্য অ্যামাউন্ট পেড টু মিস্টার ওমো ফর পারচেজিং এ। এখন কি উদ্দেশ্য ফর ইয়ারলি পারপাস, বাস এটা সুন্দরভাবেও লেখা যায়। ইন অর্ডার টু দিয়েও আমরা লিখতে পারি ইন অর্ডার টু পারচেজ এ কেক, ইন অর্ডার টু পারচেজ এ কেক। এখন তাহলে এই পুরো সেন্টেন্সটা আমি এখন পুরো সেন্টেন্সটা বলি, তাহলে কি আসবে? আফটার হ্যাভিং ক্লিনড মাই ড্রয়িং রুম, আফটার হ্যাভিং ক্লিন, পরিচ্ছন্ন করার পরে, আফটারের পরে সাধারণত একটা ভার্বের সাথে আইএনজি দিতে হয়। এখানে আপনার আফটার ক্লিনিং তো আর মানে কেমন জানি লাগে। আফটার হ্যাভিং ক্লিনড মাই ড্রয়িং রুম, আই ওয়েন্ট টু দ্য লোকাল কনফেকশনারি ইন অর্ডার টু পারচেজ এ কেক। হ্যাভিংয়ের পরে এবার আসেন যে হ্যাভিংয়ের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়, এটা মনে রাখতে হবে। হ্যাভিংয়ের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার, যেমন এই যে আফটার হ্যাভিং ক্লিনড কি এটা? ক্লিনড এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টি। তাহলে হ্যাভিংয়ের পরে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে যখন বাক্যে কিছু করিয়া, শিখিয়া বা করার পরে থাকে, সেক্ষেত্রে এই রুলটি ব্যবহার করা হয়। এই জন্য আচ্ছা, কম্পিউটার শিখিয়ে আমি আমেরিকা যাব, যেমন এখানে আমি হ্যাভিং দিয়ে আরেকটা ওই কথা, এটা সাধারণত এই প্যারাগ্রাফের সাথে নাই, আমি একটা বানাইলাম আর কি, যে কম্পিউটার শিখিয়ে আমি আমেরিকা যাব। যে অনেকে যেমন ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন কোর্স আছে, আমিও সম্ভবত করব, কারণ এখন যে যুগ চলতেছে দেখা গেছে যে আপনার এই মানে বিয়ে করলেও লোনলি, কারণ এখন মানে দেখা গেছে যে নিজের প্রয়োজনে দেখা গেছে যে হয়তো বা নিজের সেফটির জন্য বা নিজের পরিবারের সেফটির জন্য কিন্তু বাচ্চাকে হয়তো বা বউকে অনেকে আলাদাভাবে রাখে। এখন পুরোপুরি লোনলি দেখা যায়, কাজকামগুলো এখন কিন্তু ঘরোয়া পদ্ধতিতে হয়ে গেছে। একটা সময় দেখা যাবে যে বাংলাদেশের ব্যাংকিং পদ্ধতিতে ইন্টারনেট ব্যাংকিংটা আমাদের আগের থেকে এটার প্রতি বেশি জোর দেওয়া উচিত ছিল। এরকম যে পরিস্থিতি হবে, এগুলো কিন্তু এই যে BIBM কিন্তু আগের থেকেই গবেষণা তারা করে, যে বাংলাদেশে যে কখন হ্যাকিং হবে, কখন আপনার চলে গিয়া আপনার এই বিভিন্ন ধরনের এই যে সমস্যাগুলো উদ্গীরণ হলে এগুলোর উপায় কী হবে। হ্যাঁ, ওরা কিন্তু এগুলো রিসার্চ করে, কিন্তু হয়তো বা বাংলাদেশের ইমপ্লিমেন্টেশনটা এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ এতে তো অনেক অর্থের প্রয়োজন। তাহলে এখানে কি হবে? একটা সময় মানুষ ঘরোয়া পদ্ধতিতেই সব কিছু করবে, অর্থাৎ কাজের ফাংশন কিন্তু কমে যাবে। আপনি যত স্কিলকে ডেভেলপ করবেন আপনি ততই উঠতে পারবেন। নতুবা আমি কিন্তু ব্যাংকিং সেক্টরের মানে আমার যেটা সত্য কথা, মানে রিয়েলি আই এম ওয়ার্কিং ইন এ ক্যাশ ডিপার্টমেন্ট, বাট মাই অ্যাম্বিশন ইজ হাই, দ্যাটস ওয়াই I got promoted step by step. Now this is my ambition. If যদি আমার দিকে একটু সৎভাবে থাকে, তাহলে হয়তো বা I will change my department and I will do better in my life. অর্থাৎ আপনাকে যদি আপনার স্কিল যদি আপনার ডেভেলপ থাকে, আপনি কিন্তু নিজেই কিন্তু উঠে যাবেন আস্তে আস্তে করে, কেউ না কেউ আপনাকে উঠাবে। অথবা আপনার দেখা গেছে যে আপনি এখন একটা ডিপার্টমেন্টে আছেন, যে সবচাইতে একটা রাফ ডিপার্টমেন্টে আছেন, এখানে উঠার কোনো সিঁড়ি নেই, কিন্তু এটা ভাগ্য আপনাকে হয়তো বা একটা জিনিস মনে রাখতে হবে, সৈনিক থেকেও কিন্তু সেনাপতি হয়েছে, আবার একসময় কিন্তু সে সম্রাট হয়েছে এবং ভালো সম্রাট হয়েছে, এরকম অনেকে আছে। তো যেমন ইখতিয়ার উদ্দিন কী ছিল,
তারপর আপনার আরও এরকম হিসাব করলে অনেক, যে দেখা গেছে যে সামান্য একজন টাইপিস্ট থেকেও কিন্তু আপনার এমডি হয়েছে, একটা ব্যাংকে কিন্তু এমডি হয়েছে, আমি নাম বলবো না, টাইপিস্ট থেকেও কিন্তু এমডি হয়েছে। অর্থাৎ কি, সে তার স্কিলটাকে সে ডেভেলপ করতে পারছে। আবার ক্যাশ থেকেও দেখা গেছে যে এমডি হয়ে গেছে, আবার মার্কেটিং থেকেও দেখা গেছে যে এমডি হয়ে গেছে, যদি আপনি আপনার স্কিলটাকে যদি সময়ের সাথে যদি আপনি যদি ডেভেলপ করতে পারেন। আর যদি না ডেভেলপ করে যদি বসে থাকেন, যে বসে আছি হবে কি হবে না তা তো জানি না, তাহলে কিচ্ছু হবে না, ওইখানেই আপনার জীবন শেষ। আমার আল্লাহর রহমতে আমি এক্ষেত্রে আমি কনফিডেন্টলি বলতে পারবো আই উইল গেইন। হ্যাঁ, এখন আপনার এখানে যেমন এখানে আসি যে হ্যাভিংয়ের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়, বিশেষ করে যখন বাক্যে কিছু করিয়া শিখে। আচ্ছা, এখানে কম্পিউটার শিখিয়া আমি আমেরিকা যাব। হ্যাভিং লার্নড কম্পিউটার আই উইল গো টু আমেরিকা। হ্যাভিং লার্নড কম্পিউটার, এখানে কিন্তু হ্যাভিংটা আগে আসছে। হ্যাভিং লার্নড কম্পিউটার আই গো টু আমেরিকা, মানে কম্পিউটার শিখে আমি আমেরিকা যাব। হ্যাভিং লার্নড কম্পিউটার আই উইল গো টু আমেরিকা। এই রুল অনুযায়ী একটি বড় বাক্য দেখুন, আমি পিপাসা নিবারণের জন্য বিসমিল্লাহ বলে পানি পান করি। পান করার পর মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এটা কী হবে? বাই সেইং বিসমিল্লাহ আই ড্রিঙ্ক ওয়াটার টু কুইন্স মাই থার্স্ট। কুইন্স মাই থার্স্ট আফটার হ্যাভিং ডান থিঙ্কিং টু দ্য অলমাইটি গ্রেট আল্লাহ এক্সপ্রেস আলহামদুলিল্লাহ। আচ্ছা, যখন কেক কিনে ফিরে এসেছিলাম তখন আমি বহুদিনের পুরানো এক বন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম, যে আমার বাড়ির দিকে আসছিল। যখন কেক কিনে ফিরে আসছিলাম, তাহলে এখানে কি হবে? তাহলে এখানে হোয়াইল কথাটা কিন্তু আসবে। হ্যাঁ, হোয়াইল রিটার্নিং, হোয়াইলের পরে ভার্ব থাকলে সেখানে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে হোয়াইল রিটার্নিং উইথ দ্য কেক, হোয়াইল রিটার্নিং উইথ দ্য কেক মানে যখন কেক কিনে ফিরে আসছিলাম। রিটার্ন মানে ফিরে আসা, হোয়াইল রিটার্নিং উইথ দ্য কেক, উইথ দিতে হবে কিন্তু, রিটার্নিং উইথ দ্য কেক, যখন কেক কিনে ফিরে আসছিলাম আমি বহুদিনের পুরানো এক বন্ধুর সাক্ষাৎ পেয়েছিলাম। আই মেট বা মিটও বলতে পারেন। আই মিট এ ফ্রেন্ড ফ্রম মাই ওল্ড ডেজ। আই মিট এ ফ্রেন্ড ফ্রম মাই ওল্ড ডেজ, সে আমার বাড়ির দিকে আসছিল। এই যে দিকে আসা ইংরেজি হচ্ছে টুয়ার্ডস। তাহলে কামিং টুয়ার্ডস মাই হোম, কামিং টুয়ার্ডস মাই হোম। টিকে মানে নেটিভরা সাধারণত ঠয়ের মতো উচ্চারণ করে, ঠিক আছে? কামিং টুয়ার্ডস মাই হোম। তাহলে এখানে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াবে? হোয়াইল রিটার্নিং দ্য কেক আই মেট এ ফ্রেন্ড ফ্রম মাই ওল্ড ডেজ কামিং টুয়ার্ডস মাই হোম। এখন হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, যেমন হোয়াইল রিটার্নিং। পরবর্তী অংশে মিট একটি ভার্বে, কাম আরেকটি ভার্বে, এই জন্য রুল অনুযায়ী ভার্বের সাথে আইএনজি যুক্ত করে কামিং করতে হবে। তাহলে এখন আমি যদি পুরো সেন্টেন্সটা এভাবে বলি যে গত মাসে আমি আমার একমাত্র ছেলের জন্মদিন পালন করেছিলাম। জন্মদিন উপলক্ষে ড্রয়িং রুমটি পরিষ্কার করার প্রয়োজন হয়। আমার ড্রয়িং রুম পরিচ্ছন্ন করার পরে কেক কেনার উদ্দেশ্যে আমি স্থানীয় কনফেকশনারিতে গিয়েছিলাম। যখন কেক কিনে ফিরে আসছিলাম তখন আমি বহুদিনের পুরনো এক বন্ধুর সাথে সাক্ষাৎ পেয়েছিলাম, যে আমার বাড়ির দিকে আসছিল। তাহলে এটা আমি কিভাবে করব? লাস্ট মান্থ I observed my only son's birthday. The drawing room needed to be cleaned on the occasion of the birthday. After having cleaned my drawing room, I went to the local confectionery in order to purchase a cake. While returning with the cake, I met a friend. এখানে met না বলে meet বলেন। I met a friend from my old days coming towards my home. তাহলে last month I observed my only son's birthday. The drawing room needed to be cleaned on the occasion of the birthday. After having cleaned my drawing room, I went to the local confectionery in order to purchase a cake. While returning with the cake, I met a friend from my old days coming towards my home. So that's all. Thank you so much. That's all from my side for the time being. Thank you so much for listening my speech with patience. Hope the conversations will help us
for our future life. And we will meet with another same interesting topic again. Stay safe and stay at your home. Thank you. Till then, Allah Hafiz.